ও আমার তো হ্যালো, প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধনের ছাত্রছাত্রীবৃন্দ, আমি মনে করি এটা ইয়ে দিলে ওই ইয়ে থাকে না, আমার তো ডাটায় চলতেছে, তাহলে ইয়ে দিয়ে দেন, লাইন দিয়ে দেন, ওয়াইফাই দিয়ে দেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধনের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এম এ হামিদ। আজকে আপনাদের ইংরেজি ক্লাস নিব। আজকে আমাদের টপিক হবে ভয়েস। ভয়েসের উপরে আমি দুটো ক্লাস নিব, ভয়েস 1, ভয়েস 2। আজকে ভয়েস 1 নিচ্ছি। ভয়েস ইংরেজি গ্রামারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটা ভালো করে জানলে ইংরেজি বলা লেখা অনেকটা সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করব আজকে ভয়েসটা ভালো করে শেখার। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই বুঝে যাব। ভয়েসের সংজ্ঞাটা যদিও আমরা এটা খুব গুরুত্ব দেই না, কিন্তু আপনারাই তো আবার শিক্ষক হবেন, তখন আপনাদের ছাত্রছাত্রীরা জানতে চাইবে, অতএব আমরা সংজ্ঞাটাও শিখে নিব। ইংরেজিতে ক্রিয়া প্রকাশের ধরনকে আমরা ভয়েস বলি। ইংরেজি ভাষায় ক্রিয়া প্রকাশের ধরনকে আমরা ভয়েস বলি। ক্রিয়া প্রকাশের ধরন দুই ধরনের, এই জন্য ভয়েসও দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে আমরা কর্তৃবাচ্য বলি, আর প্যাসিভ ভয়েসকে আমরা কর্মবাচ্য বলি। ওকে, তাহলে ক্রিয়া প্রকাশের ধরন হলো ভয়েস। ক্রিয়া প্রকাশের ধরন দুই ধরনের, এই জন্য ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে? যে সেন্টেন্সে সাবজেক্ট এজেন্ট হিসাবে কাজ করে, তার মানে যে সেন্টেন্সের সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করে, সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সে
সাবজেক্ট এজেন্ট হিসাবে কাজ করে না, তার মানে সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করে না, কিন্তু সাবজেক্টের সাথে কি হয় এটা প্রকাশ পায়, সেটা হলো প্যাসিভ ভয়েস। এখানে একটা উদাহরণ দেয়া আছে, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রদেরকে পড়ান। কে পড়ান? টিচার। এখানে সাবজেক্ট হলো দ্য টিচার, ভার্বটা হলো টিচেস, অবজেক্ট হলো দ্য স্টুডেন্টস। তাহলে এই টিচেস ক্রিয়াটা কে সম্পন্ন করছে? সাবজেক্ট সম্পন্ন করতেছে। তাহলে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু প্যাসিভ ভয়েসে, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা আমরা দেখি, দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। এখানে সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস, আর টট হলো ভার্ব, আর উইথ বাই দ্য টিচার। আচ্ছা, তাহলে এই যে আর টট, এখানের মানেটা হলো স্টুডেন্টকে পড়ানো হয়, ছাত্রদেরকে পড়ানো হয়, শিক্ষক দ্বারা ছাত্রদেরকে পড়ানো হয়। তাহলে এই যে সাবজেক্টটা দ্য স্টুডেন্টস, এই সাবজেক্টটা তো শিক্ষা দিচ্ছে না, এরা শিক্ষা নিচ্ছে। তাহলে এই যে স্টুডেন্টদের সাথে কি ঘটছে এইটা প্যাসিভ ভয়েসে বোঝা যায়। আমরা অ্যাক্টিভ ভয়েস মানে বুঝবো যে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করবে, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করবে না, বরং সাবজেক্টের সাথে কি হচ্ছে এইটা প্রকাশ পাবে। ওকে, তাহলে আমরা এতক্ষণে জানলাম যে ভয়েস কাকে বলে। আমি আবারও বলবো, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। ইংরেজি ভাষায় ক্রিয়া প্রকাশের ধরন হলো দুই ধরনের, এই জন্য ভয়েসও দুই ধরনের, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। ইনশাল্লাহ আপনারা বুঝে গেছেন যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। আমরা পরবর্তীতে যাই। ভয়েসের পরিবর্তনে বিবেচ্য বিষয়াবলী। আমরা যখন ভয়েস পরিবর্তন করব তখন কি বিষয়গুলো আমরা মাথায় রাখব, তাহলে আপনাদের জন্য ভয়েস চেঞ্জ সহজ হয়ে যাবে। প্রথমে আমি বলবো, আমরা যখন ভয়েস চেঞ্জ করব একটা সেন্টেন্সে কি থাকে, একটা সেন্টেন্সে বা একটা ক্লজে 5টা উপাদান থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, আমি সংক্ষেপে লিখলাম। এই 5টা উপাদান থাকে একটা ক্লজে বা সেন্টেন্সে। তো আমরা যখন ভয়েস করব তখন এই 3টা বিষয়ের আমরা চিন্তা করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। যদি এই কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে, ওইগুলি ভয়েসে অংশগ্রহণ করবে না। ওকে, মেন কথা হচ্ছে আমরা একটা সেন্টেন্সের মধ্যে 5টা জিনিস পেতে পারি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন 3টা জিনিস নিয়ে খেলা করব। সেই 3টা জিনিস কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাদ গেল কি? কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল। এরা কোনো কাজ করবে না, এরা অপরিবর্তিত অবস্থায় থাকবে। আচ্ছা, আরেকটা কথা, যে সব সেন্টেন্সের ভয়েস হয় না, সব সেন্টেন্সের ভয়েস হবে না, শুধুমাত্র যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে। তাহলে কোন সেন্টেন্সে অবজেক্ট থাকবে? আমরা জানি প্রিন্সিপাল ভার্ব 3 প্রকার, একটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো লিঙ্কিং ভার্ব। তো এই আই গো হোম, এইটা ইনট্রানজিটিভ ভার্ব। আই রিড আ বুক, এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্ট আছে। করিম ইজ এ গুড বয়, ইজ লিঙ্কিং ভার্ব। এইখানে শুধু এই জিনিসটা, এই সেন্টেন্সটার ভয়েস হবে, কারণ হলো রিডটা এখানে ট্রানজিটিভ ভার্ব, তার একটা অবজেক্ট আছে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না, ট্রানজিটিভ ভার্ব হতে হলে তো অবশ্যই অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকবে না, সেই সেন্টেন্সের ভয়েস হবে না। আই গো হোম,
অনেকে মনে করতে পারে এইটা অবজেক্ট, না এটা অ্যাডভার্বিয়াল, এটার ভয়েস হবে না। আবার এইখানেও এইটা অবজেক্ট নয়, হ্যাঁ এটা লিঙ্কিং ভার্বের সাথে অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে। তাহলে এই লিঙ্কিং ভার্ব যখন থাকবে তখন ভয়েস হবে না, ইনট্রানজিটিভ ভার্ব থাকবে তখন ভয়েস হবে না। তার কারণ হলো এখানে অবজেক্ট থাকে না। ভয়েসের প্রথম কাজটা তো অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টই যদি না থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস করব? এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যে ইংরেজি বাক্য লিখি বা পড়ি বা বলি, এই প্রত্যেকটা বাক্যের ভয়েস হবে না, ভয়েস চেঞ্জ করা যাবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না। কেন যাবে না? কারণ সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না। যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেইগুলি শুধু আমরা প্যাসিভ করতে পারবো, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। তাহলে আমাদের ভয়েস পরিবর্তনের মূল বিবেচ্য বিষয়গুলি কি? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স অ্যাক্টিভ যখন পাবো, এটাকে যখন প্যাসিভ করব, তখন অবশ্যই দেখব এই সেন্টেন্সটাতে কি কি আছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এর মধ্যে কমপ্লিমেন্ট আছে কিনা, এর মধ্যে অ্যাডভার্বিয়াল আছে কিনা। যদি কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল থাকে ওইগুলি আমরা চেঞ্জ করব না। ওকে। আর একটা কথা হচ্ছে যে আমরা অবশ্যই সেই সেন্টেন্সটা প্যাসিভ করতে পারবো যার যে সেন্টেন্সে অবজেক্ট থাকে, তার মানে যে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। ওকে। আপনারা অবশ্যই শুনে থাকবেন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে ভার্বের অবজেক্ট নাই সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। আর লিঙ্কিং ভার্বটা বলি যে ভার্ব কমপ্লিমেন্ট গ্রহণ করে সেটা লিঙ্কিং ভার্ব। ওকে। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে ভয়েস পরিবর্তনে আমাদের কি বিবেচনায় আনতে হবে। দুই রকম কথা, দুইটা জিনিসে নজর রাখতে হবে যে অবশ্যই ভয়েস চেঞ্জে আমরা চেঞ্জ করব কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকলে সেগুলি আমরা চেঞ্জ করতে পারবো না বা করব না। আরেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্সের ভয়েস হবে না। যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেটাই ভয়েস আমরা করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। ওকে। আচ্ছা, এরপরে আমি গেলাম অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করার নিয়মটা কি। এখানে 5টা স্টেপের কথা আমি লিখেছি, আপনারা দেখেন। স্টেপ 1 হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। স্টেপ 1 মানে প্রথম কাজটা কি, যে অ্যাক্টিভ ভয়েসে আমাদের চিনতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। আচ্ছা, স্টেপ 2 অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। স্টেপ 3 এটা হলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটার অবশ্যই V3 করতে হবে, মানে পাস্ট পার্টিসিপল করতে হবে। আচ্ছা, স্টেপ 4 এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যদি কিছু থাকে, যেমন কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, সেটা এই যে স্টেপ 3তে আমরা V3 লিখেছি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, তারপরে ওইটা বসাতে হবে। V3 পরে যদি কমপ্লিমেন্ট থাকে বা অ্যাডভার্বিয়াল থাকে ওইটা বসিয়ে দিতে হবে। স্টেপ 5 হলো আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে সেইটাকে বাইয়ের পরে অবজেক্ট করতে হবে, সাবজেক্টটার অবজেক্ট রূপ দিতে হবে। কারণ বাই হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে। যেমন হি যদি থাকে সাবজেক্ট তাহলে হিম হয়ে যাবে, আই থাকলে মি হবে, করিম থাকলে করিম হবে, দে থাকলে দেম হবে, ইত্যাদি। ওকে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করার 5টা স্টেপ পেয়েছি। এটা খুবই জরুরি এবং খুবই সুন্দর করে দেখতে হবে আপনাদের। এই জন্য আমি আবার এটা রিপিট করব যে স্টেপ 1-এ আমরা কি করব। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের আমরা সাবজেক্ট করব। স্টেপ 2
অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, সাহায্যকারী ক্রিয়া বসাবো। আচ্ছা, স্টেপ 3, প্রিন্সিপাল ভার্বটার V3 বা পাস্ট পার্টিসিপল করব। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে লাস্টেরটা করব। আচ্ছা, স্টেপ 4, এটা হলো আমরা জানি, খুব ভালো করে শিখেছি আমরা, যে সাব ভয়েসে 3টা জিনিস আমরা পরিবর্তন করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু সেন্টেন্সে তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে আরো কিছু থাকতে পারে। কি থাকতে পারে? কমপ্লিমেন্ট থাকতে পারে বা অ্যাডভার্বিয়াল থাকে। ওই যে আমরা V3 লিখেছি, তারপরে ওইটা লিখে দিব। স্টেপ 5, এবারে লিখবো আমরা একটা বাই প্রেপোজিশন। সবসময় বাই হয় না, অন্য প্রেপোজিশনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই লিখি। বাইয়ের পরে ওই যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আছে সেটার অবজেক্ট লিখবো। করিম থাকলে করিমের অবজেক্ট করিমই হবে, কিন্তু আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। ওকে, আমরা তাহলে 5টা স্টেপ সুন্দর করে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এইবারে দেখি আমরা যে 5টা স্টেপ বললাম, সেটা ভয়েস পরিবর্তনে কেমন ভাবে আমরা কাজ করতেছি। আচ্ছা, হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। প্রথমেই আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব, তখন অবশ্যই আমাদের চিনতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট এবং বাকি জিনিসগুলা কি। যেমন এখানে হি সাবজেক্ট, প্লেজ ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দ্য ফিল্ড হলো অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আমাদের এখানে 4টা জিনিস আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অ্যাডভার্বিয়াল আছে। এইটুকুর আমরা কিচ্ছুই করব না। এটা এই যে বলেছি 4 নম্বর কথা, 4 নম্বর স্টেপ, সেটা সেই অনুযায়ী আমরা V3-র পরে লিখে দিব। তাহলে আমাদের প্রথম কাজটা আমরা শুরু করি। স্টেপ 1, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম। এই যে দেখেন ফুটবল চলে এসেছে, হ্যাঁ, কারণ এখানে অবজেক্ট ফুটবল, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর স্টেপ হলো এইটা, টেন্স অনুসারে, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সবসময় আমাদের প্যাসিভ ভয়েস যখন লিখব, তখন প্যাসিভ ভয়েস যখন করব, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর আসবে। ওকে, তাহলে এই ফুটবলের পরে কি বসে? ইজ বসে। এই যে দেখেন আমরা ইজ লিখেছি। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স অনুসারে, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে একটা আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। সে কি, কোন টেন্সে কোন অক্সিলিয়ারি হবে আমি পরে আসতেছি, ডিটেল বলবো। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলিয়ারি ভার্ব আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি ভার্ব হলো 3টা, এম ইজ আর, এটা বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে 3টা রূপ, এম ইজ আর। ফুটবলের পরে কি বসে? ইজ বসে, তাহলে ইজ বসিয়েছি, কিন্তু এম বা আরও হতে পারে যদি এইটা চেঞ্জ হয়। আচ্ছা, তারপরে 3 নম্বর স্টেপ হলো এই যে প্লেজ, মূল ভার্ব, এটার V3 বসাতে হবে বা পাস্ট পার্টিসিপল বসাতে হবে। প্লেড বসিয়েছি, V3 থাকলেও V3 বসাতে হবে, প্লেড থাকলেও প্লেড বসাতে হবে। আচ্ছা, তারপরে স্টেপ 4, এই যে অ্যাডভার্ব যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর স্টেপ 5 কি করেছি? বাইয়ের পরে আমাদের সাবজেক্ট ছিল হি, সেটার অবজেক্ট হিম বসিয়েছি। তাহলে কি হলো? হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, এটার ভয়েস হলো ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড বাই হিম। আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনারা এখন আমার সাথে কথা বলতে পারছেন না, কারণ এটা ফেসবুক লাইভ ক্লাস। আপনারা সবাই
13 তারিখের মধ্যে 1015 টাকা সম্ভবত, মোস্ট প্রবাবলি 1015 টাকা দিয়ে ভর্তি হয়ে যান। 13 তারিখের পরে আমরা যে ক্লাসগুলো নিব সেগুলি অবশ্যই জুমে নিব। তখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের প্রশ্ন করতে পারবো, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। তখন একেবারে সামনাসামনি ক্লাসের মতো হয়ে যাবে। আপনারা 13 তারিখের মধ্যে ভর্তি হলে এই 1015 টাকায় ভর্তি হতে পারবেন, কিন্তু 15 তারিখের পরেই এইটা কিন্তু 2000 টাকা মতো হয়ে যাবে। এটা মিস করবেন না আপনারা, অবশ্যই এটা আপনারা এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যান। কি দরকার ডাবল টাকা খরচ করার? তাহলে ভয়েস কিভাবে করতে হয়, ভয়েস করার যে 5টা স্টেপ আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ভয়েস পরিবর্তনে সমস্যা বলি আমরা। প্যাসিভ থেকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব তখন কি সমস্যাগুলি হতে পারে? তা আমরা যে ভয়েস যখন করলাম তখন কি নিয়ে কাজ করেছি? আমরা 3টা জিনিস নিয়ে কাজ করেছি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই সাথে সাথে একটা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস হোক, যাই হোক, সেখানে কিন্তু আরো 2টো জিনিস থাকতে পারে, সেটা হলো কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। অবশ্যই একটা সেন্টেন্সের কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট বা কোনটা অ্যাডভার্বিয়াল, এটা আমাদের ক্লিয়ার করে বুঝতে হবে। এই 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 চ্যাপ্টারের উপরেও আমি হয়তো সামনে ক্লাস নিব, ডিটেল ক্লাস নিব। আচ্ছা, এখন আপনাদের বলবো যে উপরে যে আমরা ভয়েসটা করেছি, হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু সাবজেক্ট ছিল হি। কিন্তু সব সময় সাবজেক্ট তো হি থাকবে না। একটা সাবজেক্ট কিন্তু একটা পার্টস অফ নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, তখন হয়তো একটা ওয়ার্ড থাকতেছে। কিন্তু যখন একটা নাউন ফ্রেজ হবে তখন এটা বড় হতে পারে, একটা নাউন ক্লজও হতে পারে, তখন এটা বড় হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে আমাদের ক্লিয়ারলি চিনতে হবে যদি আমরা ভয়েস নির্ভুলভাবে করতে চাই। এই জন্য আপনাদের দরকার হবে যে আপনারা ফ্রেজ, কারণ সাবজেক্ট মানে কি, নাউন ফ্রেজ একটা সাবজেক্ট হতে পারে, তাহলে আমাদের ফ্রেজটা ভালো করে জানতে হবে। একটা নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে, তাহলে আমাদের ক্লজটাও সুন্দর করে জানতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের ওই যে ফ্রেজ এবং ক্লজ পড়াবো, তখন আপনারা অবশ্যই, যে আপনারা যদি জেনে থাকেন তাহলে তো জানেন, আর অবশ্যই সেই ক্লাসগুলা করলে আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। যারা জানেন না তারাও জেনে যাবেন ইনশাআল্লাহ। আমরা একে একে ক্লাসগুলা নিব, আপনারা অবশ্যই একে একে জিনিসগুলা প্রত্যেকটা ক্লাস করবেন, মিস করবেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি আমার নম্বর দিয়ে দিব, আপনাদের প্রবলেম থাকলে আমাকে ফোন করবেন, আমি নম্বরটা লিখেই দেই। হ্যাঁ, রাত 10টার পর আপনারা যদি কল দিয়ে বলেন আমি ফিউচার ফিট একাডেমির ছাত্র বা ছাত্রী, তাহলে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এই নম্বরটা আপনারা রেখে দেন, তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করা সহজ হয়ে যাবে। 01715365171। আচ্ছা, তাহলে ভয়েস পরিবর্তনে আমাদের সমস্যা কি হচ্ছে, এই সেন্টেন্সটা আমরা দেখি। এট ফার্স্ট দ্য সাউন্ড অফ দ্য বয় ড্রেজিং ব্রাশ অ্যানয়েড মি। এখানে সাবজেক্ট কোনটা? হয়তো মনে করবে দ্য সাউন্ড হলো সাবজেক্ট, না, এখানে এই পুরোটাই হবে সাবজেক্ট। এটা একটা নাউন ফ্রেজ,
এটা কিভাবে গঠিত হয়েছে আমরা যখন ফ্রেজ পড়বো তখন ক্লিয়ার বুঝতে পারবো যেটা এই ফ্রেজটা, এই নাউন ফ্রেজটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে গঠিত হয়েছে। এখানে প্রথমেই আছে অ্যাডভার্ব, অ্যাট ফার্স্ট। আচ্ছা, এই অ্যানয়েড হলো ভার্ব আর এইটা হলো অবজেক্ট। এখন এটার যদি আমরা ভয়েস করি তাহলে আমরা কি করব, আগে অ্যাডভার্ব আছে এটা আমরা লিখে দিব, অ্যাট ফার্স্ট লিখে দিলাম, কারণ এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল যাই বলি আমরা, এটা ভয়েসে অংশগ্রহণ করে না, এটা যা আছে আমরা লিখে দিলাম। অবজেক্টটা কি, অবজেক্টটা হলো আই, তাহলে সেটা সাবজেক্ট হলো, অবজেক্ট হলো মি, তাহলে সাবজেক্ট হলো মি থেকে আই। আচ্ছা, এইটা কোন টেন্স বলেন তো? এটা অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে, ইনডেফিনিট হলে কন্টিনিউয়াস থেকে অক্সিলারি আসবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি? অজ বা ওয়ার। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি অজ বা ওয়ার। তাহলে আয়ের পরে কোনটা বসে? অজ বসে, বসাইলাম অজ, এট ফার্স্ট আই অজ। তারপরে আমরা স্টেপ 3 তে বলবো V3। এখানে V3 ফার্স্ট এইটাই হবে, অ্যানয়েডই হবে, অ্যানয়েড। আচ্ছা, তাহলে এট ফার্স্ট আই ওয়াজ অ্যানয়েড। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম? অ্যাডভার্ব লিখেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপর কি লিখেছি? এটা একটা অক্সিলারি বসিয়েছি, V3 বসিয়েছি। আচ্ছা, এখানে অ্যাডভার্বিয়াল ওইখানে না গিয়ে ফার্স্টেই লিখে ফেলেছি। এখন বায়ের পরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ, এটা যেহেতু ফ্রেজ, এটা কোনো চেঞ্জ হবে না, একেবারে বাই দ্য সাউন্ড অফ দ্য বয় ড্রেজিং ব্রাশ। হ্যাঁ, দেখেন, যদি আমরা এই ভয়েসটাতে সাবজেক্টটা চিনতে পারি তাহলে ভয়েসটা করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কিন্তু অনেকেই এই সাবজেক্টটা চিনতে কষ্ট পাবে বা হয়তো ঠিক মতো চিনতে পারবে না, সে কিন্তু এই ভয়েসটা ঠিক করে করতে পারবে না। তাহলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইগুলি চিনতে হলে পার্টস অফ স্পিচ ভালো করে পড়তে হবে আপনাদের, সাথে সাথে ফ্রেজ এবং ক্লজ খুব সুন্দর করে পড়তে হবে। কারণ সাবজেক্ট বা অবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ এই ক্লাসগুলা ভালো করে নিব। আপনারা উপস্থিত থাকবেন, জয়েন করবেন এবং সুন্দর করে শিখে নেবেন। আচ্ছা, এখন আমরা বলবো, আমি আপনাদের 2 নম্বর স্টেপে বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে কোন টেন্সে কোন অক্সিলারি, এইটা আমরা আগে ক্লিয়ার হব। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই অ্যাম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ইটিং রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা এই চারটার ভয়েস কিভাবে হচ্ছে এইটা সুন্দর করে আগে শিখবো, তাহলে বাকিগুলো আমরা এমনি পারবো। এখানে অবজেক্টটা ছিল কি? রাইস। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা অক্সিলারি নিব। এখানে কি অক্সিলারি আছে? এম ইজ আর। তাহলে রাইসের পরে কি বসে? ইজ বসে, রাইস ইজ। হ্যাঁ, মূল ভার্বটা কি আছে? ইটিং এখানে আছে। এর পাস্ট পার্টিসিপল কি? ইটেন। তারপর বাই দিয়ে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে কিছু নাই, অতএব ওই যে V3 পরে আর কিছু বসাতে হবে না, বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। তাহলে কি হলো? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্ব আসলো এম ইজ আর। রাইসের পরে যেহেতু ইজ বসে, আমরা ইজ বসিয়েছি। তারপর মূল ভার্বটার
V3 মানে পাস্ট পার্টিসিপল বসিয়েছি ইটেন, তারপর বাই সাবজেক্টের অবজেক্ট, আই হলো সাবজেক্ট, সেখান থেকে অবজেক্ট হয়েছে মি। ওকে, আচ্ছা এইটার যখন ভয়েস করব আমরা, তখন অবজেক্টটা তো রাইসকে আমরা সাবজেক্ট করলাম। এইখানে যখন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভয়েস করব, তখন অক্সিলারি এই যে এইটা থাকবে, এমিজ আর থাকবে, রাইসের পরে ইজ আছে, ইজ থাকলো। আচ্ছা, এবং এই যে কোনো কন্টিনিউয়াস যখন ভয়েস করব, যে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যখন যোগ থাকবে, তখন এই অক্সিলারির সাথে এই বিং কথাটা আসবে, এই অক্সিলারিটা আসবে। তাহলে রাইস ইজ বিং, তারপরে V3 বসালাম আমি ইটেন বাই মি, সাবজেক্টের অবজেক্ট। তাহলে দেখেন তো এইটা আর এইটা, এই প্রেজেন্ট আই ইট রাইস এবং আই অ্যাম ইটিং রাইস, এই দুটো যে ভয়েস করেছি, এখানে পার্থক্য শুধু এই জিনিসটা, দুটো প্যাসিভ ভয়েস একেবারে একই, সব জায়গায় একই, শুধু বিংটা পার্থক্য। তাহলে কি হলো, আই ইট রাইস, এটা ভয়েস কি হবে, অবজেক্টটা কি রাইস, তাহলে আমি আনলাম, অক্সিলারি কি বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এমি যার আসবে, রাইসের পরে ইজ বসে, এই জন্য ইজ বসালাম। আচ্ছা, 3 নম্বর স্টেপে মূল ভার্বটা হলো ইটিং, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বটা হলো ইটিং, তার V3 হবে বা পাস্ট পার্টিসিপল হবে ইটেন, তারপরে বাইয়ের পরে আই সাবজেক্ট ছিল, আমরা মি করলাম, বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এইটার ভয়েস অবশ্যই এইটাই হবে, সাথে বিং, রাইস ইজ বিং ইটেন বাই মি। এই দুটো ভয়েস যেমন একই, এই দুটোর ভয়েসও কিন্তু একই রকম প্রায় হবে, একটা কথার পার্থক্য হবে। কি হবে, আমরা রাইস আনি এখানে, রাইস অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আমাদের প্রথম স্টেপ, ভয়েসের প্রথম স্টেপটা স্টেপ 1। আচ্ছা, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসাবো, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে তখন হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এর সাথে বিন বসবে। তাহলে রাইসের পরে হ্যাভ বসে না হ্যাজ বসে, অবশ্যই হ্যাজ বসে, এর সাথে বিন আসবে। কেমনে আসবে, আসল কথা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্ব আসে। তার মানে হ্যাভ হ্যাজ থাকলে তার সাথে, অনেক টিচার বলেন হ্যাভ হ্যাজ থাকলে তার সাথে বিন বসাতে হয়, এই যে দেখেন এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে। ওকে, তাহলে এখানে হ্যাভ ছিল কিন্তু রাইসের কারণে হ্যাজ হয়ে গেল, সাথে বিন আসলো, তারপরে এই যে V3 বসালাম মানে পাস্ট পার্টিসিপল বসালাম বাই মি। ওকে, আচ্ছা, তাহলে এইটার ভয়েস কি হবে, আই হ্যাভ বিন ইটিং রাইস, এইটাই হবে, সাথে একটা বিং বাড়বে, কি হলো, রাইস হ্যাজ, মানে এইটুকু তো হবেই। কিন্তু আপনারা বলবেন স্যার এইটুকু হবে বলছেন, কিন্তু এখানে হ্যাজ কেন দিচ্ছেন, আয়ের পরে হ্যাভ হয় কিন্তু রাইসের পরে তো হ্যাভ হয় না, হ্যাজ হয়। তাহলে হ্যাজ বিন বসালাম, হ্যাঁ, তারপরে এই যে আইএনজি আছে, এই যে এইখানে ছিল আবার এইখানে আছে, তাহলে এই আইএনজির জন্য আমরা অবশ্যই এখানে বিইআইএনজি এটা বসাবো, বিং। তারপর V3 বসালাম মানে পাস্ট পার্টিসিপল বসালাম বাই মি। হ্যাঁ, দেখেন এই 4টা ভয়েস আমরা বুঝেছি কিনা, এই 4টা ভয়েস যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বাকিগুলা সুন্দর বুঝতে পারবো। আমি আবার বলছি, আই ইট রাইস, ভয়েস কি হলো, রাইসটা অবজেক্ট আসলো, একটা অক্সিলারি বসালাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এমি যারের মধ্যে রাইসের পরে ইজ বসে, এই জন্য ইজ বসালাম। তারপরে স্টেপ 3 তে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল করলাম ইটেন, তারপর বাই দিয়ে কি বসালাম, সাবজেক্টের অবজেক্ট বসালাম, রাইস ইজ ইটেন বাই মি। যখন আই এম ইটিং রাইস, এটা কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের আইএনজি আছে, তখন অবশ্যই বিং বসবে, অক্সিলারি এমি জারি থাকবে, সাথে বিং বসবে, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। আচ্ছা, যখন আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন এই যে হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাকুক, মানে পাস্ট টেন্সে হলে হ্যাড থাকতো, পাস্ট পারফেক্ট হলে, আচ্ছা এদের সাথে কি বসবে, বিন বসবে। তাহলে রাইসের পরে অবশ্যই হ্যাভ বসে না হ্যাজ বসে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এইটার যখন ভয়েস করলাম তখন এই হ্যাভ বিন তো থাকবে, এই যে আইএনজির জন্য কি আসবে, এটা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য বিং কথাটা আসবে। তাহলে এই যে আমরা দুটো ভয়েস করেছি এর মধ্যে পার্থক্য কিন্তু এই বিং কথাটা। তাহলে আপনারা দেখেন
যে ভয়েস কিভাবে করতে হয়। হ্যাঁ, আই ইট রাইস ভয়েস কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। আই এম ইটিং রাইস ভয়েস হলো, রাইস ইজ বিং ইটেন বাই মি। I have eaten rice, rice has been eaten by me. I have been eating rice, rice has been being eaten by me. আপনারা এই জিনিসগুলা কারো প্রবলেম থাকলে আমার ফোনে যোগাযোগ করবেন, আমি হেল্প করব ইনশাআল্লাহ। এরপরে আচ্ছা, এটুকু আপনারা দেখে নিতে পারেন যে ভয়েসগুলো আমরা কিভাবে করেছি। আমি যা লিখেছি তাই এখানে লেখা আছে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আই হ্যাভ বিন ইটিং রাইস, রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি। দেখেন এই দুটো, সরি, এই দুটোর পার্থক্য শুধু এই জিনিসটা, আর এই দুটোর পার্থক্য শুধু এই জিনিসটা। এই চারটা ভয়েস যদি আমরা ভালো করে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বাকিগুলাও সুন্দর করে পারবো। এইবারে আমরা একই রকম সেন্টেন্স কিন্তু পাস্ট। আই ইট রাইস এখানে ছিল, এখানে আছে আই এট রাইস। আই ওয়াজ ইটিং রাইস এখানে ছিল আই অ্যাম ইটিং রাইস, এখন আই ওয়াজ ইটিং রাইস, এটা পাস্ট হয়ে গেছে। আই হ্যাভ ছিল আই হ্যাড হয়ে গেছে, আই হ্যাভ বিন ছিল আই হ্যাড বিন হয়ে গেছে। শুধু একই সেন্টেন্স, শুধু পাস্ট করেছি আমরা। তাহলে পাস্টের যে চারটা টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ভয়েসটা কেমন করে হবে আমরা এবারে দেখব। হ্যাঁ, রাইস, হ্যাঁ, এইটার ভয়েস অবশ্যই এইটা যাবে। হ্যাঁ, এখানে কি আছে, অজ বা ওয়ার আছে, তাহলে রাইসের পরে অজই হয়, তাহলে অজ বসালাম, V3 বসালাম, বাই মি। আপনারা এবারে বুঝে গেছেন এটার ভয়েস কিভাবে হবে। ঠিক এটাই হবে অজ বিং, রাইস অজ বিং ইটেন বাই মি। আচ্ছা, আই হ্যাড ইটেন রাইস, হ্যাঁ, যখন পাস্ট পারফেক্ট থাকবে তখন এই যে এইটা যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। আচ্ছা, এটার বেলায় আইএনজি আছে, বিং বসবে, হ্যাড বিন তো থাকবে, সাথে বিং আসবে, তাহলে এটার ভয়েস হবে রাইস হ্যাড বিন বিং ইটেন বাই মি। দেখেন, I ate rice, past indefinite tense, rice was eaten by me. I was eating rice, past continuous tense, rice was being eaten. এটার মতোই, শুধু being কথাটা আলাদা। Rice was being eaten by me. I had eaten rice, rice had been eaten by me. I had been eating rice, rice had been being eaten by me. এই আমি যা লিখলাম সুন্দর করে লিখা আছে, আপনারা একটু দেখেন, একটু দেখেন। হ্যাঁ, আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। আই ওয়াজ ইটিং রাইস, রাইস, এটার ভয়েস এটা, এটার ভয়েস এটা, এটার এইটা, এটার এইটা। তাহলে কি, I was eating rice, rice was being eaten by me. I had eaten rice, rice had been eaten by me. I had been eating rice, rice had been being eaten by me. Clear? আমরা ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার। এবারে আমরা ফিউচার টেন্সে যাব। একই সেন্টেন্স, শুধু ফিউচার টেন্স করা হয়েছে। I will eat rice, I will be eating rice, I will have eaten rice, I will have been eating rice. দেখেন এটা কি ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস থেকে অক্সিলারি যাবে, উইল বি, শ্যাল বি। হ্যাঁ, আসলে মোডাল যদি থাকে, এই যে এখানে দেখেন উইল একটা মোডাল, মোডাল কি, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এগুলি হলো মোডাল। এগুলি থাকলে এদের সাথে
বি হয়। হ্যাঁ, তাহলে এটার ভয়েস কি হবে? রাইস উইল বি, উইল আছে হয়ে যাবে উইল বি। আসলে এই যে কন্টিনিউয়াস থেকে উইল বি গেছে। তারপর V3 ইটেন বাই মি, তাহলে এটার ভয়েস কি হবে? আমরা সুন্দর জানি উইল বি বসবে, সাথে বিং বসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। রাইস উইল বি বিং ইটেন বাই মি। আচ্ছা, তাহলে এই দুটোর ভয়েসের পার্থক্য হলো কিন্তু এই জিনিসটা, আই উইল ইট রাইস, উইল থাকলে উইল বি হয়ে যাবে, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। আই উইল বি ইটিং রাইস, তখন কি হবে? উইল বি বিং, রাইস উইল বি বিং ইটেন বাই মি। ওকে, এখন দেখেন এটার ভয়েস কি হয়। এটা হলো ফিউচার পারফেক্ট। রাইস উইল হ্যাভ থাকলে আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? তার সাথে বিন হবে। উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন হয়ে যাবে, এই যে এইটা যাবে। ওকে, ফিউচার পারফেক্ট থাকলে আমরা অক্সিলারিটা পাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে, মানে উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে ক্যান হ্যাভ থাকলে কি হয়ে যাবে? তার সাথে বিন বসবে। তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা, এটার ভয়েস হবে রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি। আচ্ছা, এই যে আমি লিখেছি এই কথাটাই সুন্দর করে লেখা আছে এইখানে। এইখানে দেখেন কি লেখা আছে, কি করেছি। আই উইল ইট রাইস ফিউচার ইনডেফিনিট, ভয়েস কি করেছি? রাইস উইল বি ইটেন বাই মি। হ্যাঁ, আচ্ছা, আই উইল বি ইটিং রাইস ফিউচার কন্টিনিউয়াস, রাইস উইল বি বিং ইটেন বাই মি। তাহলে পার্থক্য কোনটা? এইটা, এটার মধ্যে পার্থক্য এই বিংটা। আচ্ছা, আই উইল হ্যাভ ইটেন রাইস ফিউচার পারফেক্ট টেন্স, তখন রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি। ওকে, রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি। তাহলে এই দুটোরও পার্থক্য কিন্তু এই কথাটা। হ্যাঁ, এইভাবে যদি আপনারা শিখেন তাহলে এই আমি এতক্ষণ যা বলেছি এইটুকু যদি আমরা ভালো করে শিখি থাকি তাহলে অবশ্যই আমরা ভয়েস সুন্দর করে চেঞ্জ করতে পারবো, নির্ভুলভাবে চেঞ্জ করতে পারবো। এইবারে আমি কিছু প্র্যাকটিস করব আপনাদের সাথে, কিছু ভয়েস আপনাদের করাবো, যেগুলি এগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। ওই যে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন, এগুলিতে এই জিনিসগুলা বিভিন্ন সালে এসেছে। আমি একটু করে দেখাবো। প্রথমে আছে কি, হি টট মি টু রিড অ্যারাবিক। দেখেন আমরা তো পেয়ে গেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি টট মি অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি করছি আর কি। হি টট মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এইটুকু তো আমার দরকার নাই, এইটুকু তো হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা কি লিখব? অবজেক্ট হলো মি, করলাম আই। এটা কোন টেন্স? এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার আনতে হবে আমাকে। আই এর পরে ওয়াজ বসে, আমি ওয়াজ বসালাম। আচ্ছা, তাহলে আই ওয়াজ, তারপরে এইটার পাস্ট পার্টিসিপল টটই হবে, টট। হ্যাঁ, আই ওয়াজ টট। তারপরে এই যে আমাদের অ্যাডভার্বিয়াল আছে, এই অ্যাডভার্বিয়াল টুকু লিখে দিতে হবে এখানে V3 পরে। হ্যাঁ, তাহলে আই ওয়াজ টট টু রিড অ্যারাবিক বাই হি থেকে হিম। ওকে, হি টট মি, এইটুকুর ভয়েস করব আমরা। এই জায়গাটুকু একেবারে অবিকৃত অবস্থায় বসিয়ে দিব, কোনো পরিবর্তন করব না, কারণ ওইটা অ্যাডভার্বিয়াল। আমরা আগেই জানি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কাজ করতেছি, ভয়েস করতেছি। হি টুক মি দেয়ার, দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা কি করব? আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আই, মি থেকে আই,
এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার আসবে, আয়ের পরে ওয়াজ ওয়্যারের ওয়াজ বসলো। আচ্ছা, ভার্বে টুক আছে, টেক টুক টেকেন, ফার্স্ট পার্টিসিপল টেকেন বসালাম। হ্যাঁ, তাহলে আই ওয়াজ টেকেন দেয়ার, এই যে অ্যাডভার্বটা পরিবর্তন ছাড়াই বসে গেল বাই হিম, সাবজেক্টের অবজেক্ট বসালাম বাই এর পরে। তাহলে কি হলো? হি টুক মি দেয়ার, I was taken there by him. Okay. Fortune favors the brave. হ্যাঁ, এখানে this is the subject, this is the verb and this is the object. তাহলে আমরা লিখি the brave। হ্যাঁ, আপনারা মনে রাখবেন অ্যাডজেক্টিভের আগে দি বসলে যদি জাতিটাকে বোঝায় তাহলে এটা প্লুরাল হয়ে যায়। যেমন দ্য রিচ আর, দ্য পুর আর, দ্য পায়াস আর। তাহলে দ্য ব্রেভ, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর আসবে। ওকে, তাহলে দ্য ব্রেভ যেহেতু প্লুরাল, তাহলে আমরা আর বসাবো। হ্যাঁ, দ্য ব্রেভ আর। এই ফেভার থেকে আমরা পাস্ট পার্টিসিপল হবে ফেভার্ড বাই ফরচুন। ওকে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে অবজেক্টটা কি? দ্য ব্রেভ। টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি যার আনলাম। তাহলে যেহেতু দ্য ব্রেভ প্লুরাল জিনিস, তাহলে আর বসেছে। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। আচ্ছা, ক্লিয়ার? এবারে দেখেন, হি ইজ বিটিং দ্য থিপ। দিস ইজ দ্য সাবজেক্ট, দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ দ্য অবজেক্ট। ওকে, তাহলে আমি অবজেক্টটা আগে সাবজেক্ট করি, দ্য থিপ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এম ইজ আর বসবে, সাথে বিং বসবে। দ্য থিপের পরে ইজ বসে, আমি বসালাম ইজ বিং বিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল, বিটেন বাই হিম। আচ্ছা, তাহলে আমরা সুন্দর পেয়ে গেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলা কিভাবে করতে হয়। হি টট মি, আই ওয়াজ টট টু রিড অ্যারাবিক বাই হিম। ওকে, এখানে কি ছিল? হি টুক মি দেয়ার, আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। আচ্ছা, হি ইজ বিটিং দ্য থিপ ইজ বিং বিটেন বাই হিম। ওকে, আচ্ছা, এইবারে আমরা আরেকটাতে যাব, পরবর্তীতে যাব। দেখেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চারটা নিয়মে আমরা করব। চারটা নিয়মে, হ্যাঁ, চারটা নিয়মে করব। কিভাবে করব? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার, একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আমরা আগে যে অ্যাসার্টিভ করলাম ঠিক একই নিয়মে করতে হবে, কিন্তু ফার্স্ট অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে। দেখেন আমি একটা করছি, ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড। এই ডিড বলে দিচ্ছে হ্যাঁ, ডিড বলে দিচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা কন্টিনিউয়াস থেকে, পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ওয়্যার আনবো। তাহলে আমরা যদি এটা অ্যাসার্টিভ হতো তাহলে কি বলতাম? এখানে অবজেক্ট তো আ বার্ড, এইটা এই যে এইটা হলো ভার্ব, এইটা হলো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে অবজেক্টটা কি? আ বার্ড, তাহলে আ বার্ড ওয়াজ লিখবো। কিন্তু যেহেতু এটা ইন্ট্রোগেটিভ, তাহলে আমরা ফার্স্ট অক্সিলারিটা আগে লিখলাম, ওয়াজ দ্য বার্ড। হ্যাঁ, এই যে ক্যাচ থেকে আমরা V3 লিখবো কট। ওকে, ওয়াজ দ্য বার্ড কট বাই দিয়ে বসাবো সাবজেক্টের অবজেক্ট ওইটাই থাকবে, দা বয়ই থাকবে, কিন্তু এখানে একটা অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ডিড থাকলেই আমরা বুঝে নিব এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার আসবে। আমাদের অবজেক্টটা কি? অবজেক্টটা তো আ বার্ড, তাহলে তার পরে ওয়াজ বসে। যেহেতু এটা ইন্ট্রোগেটিভ, তাহলে আমরা অবশ্যই ওয়াজটা আগে লিখবো। ওয়াজ দ্য বার্ড কট বাই দ্য বয়। আচ্ছা, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। এই ডাজি বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটা হলো সাবজেক্ট, এইটা এইটুকু ভার্ব, এইটা হলো অবজেক্ট, এইটা
অ্যাডভার্ব অবশ্যই। তাহলে আমরা অবজেক্ট কি আমাদের ইংলিশ, তাহলে ইংলিশের পরে কি বসে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজ আর আসবে, তাহলে ইংলিশের পরে আমরা ইজ বসাই, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই ইজটা আগে বসাবো, তাহলে ইজ ইংলিশ, হ্যাঁ ইজ ইংলিশ। স্পিক হলো মেন ভার্ব প্রিন্সিপাল ক্রিয়া, তার V3 হলো স্পোকেন। ওয়েল অ্যাডভার্বটা লিখে নিলাম বাই হিম, একটা অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজ আর আসবো। আমাদের অবজেক্ট কি, অবজেক্ট তো ইংলিশ, ইংলিশের পরে ইজ বসে, তাহলে ইজ ইংলিশ, কেন আমরা ইজ ইংলিশ আগে লিখবো, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। আচ্ছা, ডু ইউ, ডু ইউ নো দেম, ডু তুমি কি তাদেরকে চিনো, ডু ইউ নো দেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটা হলো ভার্ব, এইটা হলো সাবজেক্ট, এইটা হলো অবজেক্ট। ওকে, তাহলে ডু ইউ নো দেম, তাহলে আমাদের অক্সিলারিটা কি আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজ আর আসবে, অবজেক্টটা কি দেম, দেম থেকে আমরা দে আনবো, তাহলে দে আর, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ তাহলে আর দে, আর দে, হ্যাঁ আচ্ছা আর দে নোন, V3 লিখলাম নোন, হ্যাঁ এই নো ভার্বটা নোনের পরে বাই বসে না, টু বসে, হ্যাঁ সাবজেক্ট ছিল ইউ, আমরা ইউ এর অবজেক্ট ইউ হয়, তাহলে আর দে নোন টু ইউ, ডু ইউ নো দেম, আর দে নোন টু ইউ। ওকে, আচ্ছা এইবারে দেখেন, এইবারে দেখেন এখানে আমরা WH কোশ্চেন পাচ্ছি। ওকে, WH কোশ্চেন তিন ধরনের ভয়েস আপনাদের চিন্তা করতে হবে। WH কোশ্চেনটা তখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, অ্যাডভার্ব কি, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, এই চারটা জিনিস দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের এই যে এখানে কি আছে, এখানে ওয়েন আছে, এখানে ওয়েন আছে, এই ওয়েন কথাটা বসিয়ে নিতে হবে। ওকে, ওয়েন কথাটা ওয়েন কথাটা বসিয়ে নিয়ে এই যে বাকি সেন্টেন্সটুকু আছে এইটা আগের মতো, হ্যাঁ ওই যে WH কোশ্চেনের মতো করতে হবে। আমি ধরে নিলাম এইটা আমি আগে বসিয়ে দিলাম, এটার কোনো কাজ নাই কারণ এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা ওয়েন লিখে নিলাম। এখন ডিড ইউ মিট হিম, এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড আছে, তাহলে ওয়াজ ওয়্যার আসবে। এখন অবজেক্টটা কি, অবজেক্টটা তো হিম, তাহলে হিম থেকে হি হবে, হি এর পরে ওয়াজ বসে না ওয়্যার বসে, অবশ্যই ওয়াজ বসে, তাহলে আমরা ওয়াজ বসালাম, তাহলে ওয়াজ হি, হিম থেকে হি। আচ্ছা, ওয়েন ওয়াজ হি, আচ্ছা মূল ভার্বটা কি, মিট, এর V3 হলো মেট, হ্যাঁ বাই ইউ। আচ্ছা, তাহলে when did you meet him, when was he met by you, কিভাবে হলো, whenটা অ্যাডভার্ব, এটা কোনো কাজ নাই বসিয়ে দিলাম, বাকি did you meet him এটা আগের মতো WH কোশ্চেনের মতো হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স, ডিড মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ ওয়্যার আসবে, অবজেক্টটা কি হিম, তার থেকে হি আসবে, হি এর পরে ওয়াজ বসে, তাহলে যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে when was he মেড বাই ইউ। আচ্ছা, এবারে দেখেন ওয়্যার আছে, বসিয়ে নেন ওয়্যার, ওয়্যার বসিয়ে নিলাম। আচ্ছা, এখন উইল ইউ ফাইন্ড হিম, এটা তো ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে উইল থাকলে উইল বি হয়ে যাবে, তাহলে উইল হি বি
ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড বাই ইউ। দেখেন অবশ্যই এখানে একটা কোশ্চেন মার্ক হবে। আচ্ছা, ওয়্যার উইল ইউ ফাইন্ড হিম, এইটা অ্যাডভার্ব, এটা ভয়েসে অংশগ্রহণ করবে না, আমরা লিখে নিয়েছি। বাকি উইল ইউ ফাইন্ড হিম এটা ইয়েস নো কোশ্চেনের মতো না, আগের মতো, আমরা আগের মতো ভয়েস করে দিচ্ছি। উইল থাকলে উইল বি হয়, উইল বি দুটোই কিন্তু সাবজেক্টের আগে আসবে না, শুধু প্রথমটা আসবে। তাহলে ওয়্যার উইল হি বি ফাউন্ড বাই ইউ। ওকে, ফাইন্ড থেকে ফাউন্ড। হাউ ক্যান ইউ ডু দিস, দেখেন হাউ আমরা সুন্দর করে লিখে নিলাম, এটার কোনো কাজ নাই, এটা অ্যাডভার্ব। আচ্ছা, ক্যান ইউ ডু দিস, ক্যান থাকলে তো ক্যান বি হয়, তাহলে ক্যান লিখলাম, বিও লিখলাম, এর মাঝখানে এইটা চলে আসলো। তাহলে হাউ ক্যান দিস বি, ডু এখানে মেন ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা ডু থেকে আমরা ডান করলাম, বাই দিয়া সাবজেক্টের অবজেক্ট এটাই। ওকে, আচ্ছা, তাহলে হাউ ক্যান ইউ ডু দিস, আমরা কি করলাম, হাউটা আগে বসিয়ে নিলাম। ক্যান ইউ ডু দিস এটা ইয়েস নো কোশ্চেনের ভয়েস করলাম, ক্যান থাকলে ক্যান বি হয়, তাহলে ক্যান দিস, দিসটা হলো অবজেক্ট, ক্যান দিস বি ডান বাই ইউ। আচ্ছা, এইবারে দেখেন, এইবারে আমরা একটু পরবর্তীতে যাব। আমরা প্রথমে করলাম কি ইয়েস নো কোশ্চেন, তারপরে করলাম কি ইন্ট্রোগেটিভ প্রশ্ন। ইন্ট্রোগেটিভ তো দুই ধরনের, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে তিনটা রকম আছে, আমরা একটা রকম করেছি। কি করলাম, এই যে যখন অ্যাডভার্ব দিয়ে শুরু হবে। এইবারে আমরা একটু, হ্যাঁ এইখানে যাব, এইটুকু চলে যাক। ওকে ওকে, হ্যাঁ এইবারে দেখেন, হোয়াট হ্যাভ ইউ ব্রট, তুমি কি এনেছো। এখানে দেখতে হবে দিস ইজ দ্য সাবজেক্ট, হ্যাঁ এইটা হলো ভার্ব, এইটা কিন্তু অবজেক্ট। যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবজেক্ট হবে তখন আমরা কি করব, ওইটা অবজেক্টটাকে আমরা আগে আনি। তো তাহলে হোয়াট আনলাম, হ্যাভ ইউ বট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়ে যাবে। তাহলে হোয়াট এর পরে কি বসে, হ্যাজ বসে, তাহলে হোয়াট হ্যাজ বিন বট, এটা সরি ব্রট না, বট, বাই থেকে বট। আচ্ছা, হোয়াট হ্যাভ ইউ বট মানে তুমি কি কিনেছো, এনেছো না কিনেছো, এখানে আর হলে ব্রট হতো। আচ্ছা, তাহলে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। হ্যাঁ দেখেন এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এখানে তিনটা জিনিসই আছে। ওয়ার্ডটা হলো অবজেক্ট, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমরা লিখে নিলাম। আমরা যেমন লিখি আই ইট রাইস, রাইসটা আগে আনি, যেহেতু অবজেক্টকে আগে আনতে হবে আমরা ওয়ার্ডটা আগে এনেছি। হোয়াট হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়, হোয়াট এর পরে হ্যাজ বসেছে, হ্যাজ বিন। এইটার V3 এটাই আছে, বট V3 এখানে আছে, বটই লিখলাম বাই ইউ। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, অবজেক্ট কোনটা, অবজেক্ট হোম, তাহলে আমরা হু করলাম, হোমের অবজেক্ট, হোমের সাবজেক্ট, হোম তো অবজেক্ট, তার সাবজেক্ট করলাম হু। এটা কোন টেন্স, ডু ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামি যার আসবে, তাহলে হু এর পরে, হু মানে যদি কে হয় তাহলে ইজ আসবে, কিন্তু যদি কারা হয় তাহলে আর আসবে। হ্যাঁ, দুটোই উত্তর ঠিক। আমরা কে মনে করে এখানে ইজ বসাইলাম। ওকে, হু ইজ। আচ্ছা, মূল ভার্বটা কি, ওয়ান্ট, তার V3 হলো ওয়ান্টেড মানে পাস্ট পার্টিসিপল, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ এর অবজেক্ট ইউ, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। হোম থেকে হু, হোম তো অবজেক্ট, তার সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসালাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যামি যার, হু এর পরে ইজ বসালাম, V3 করলাম, বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট করলাম, হুম ডু ইউ ওয়ান্ট, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, আচ্ছা, হু গেভ ইউ দিস পেন,
এখানে আপনাদের দেখতে হবে দুটো অবজেক্ট আছে, একটা হলো ইউ, একটা হলো দিস পেন। আমরা এখানে একটা করব কারণ ডাবল অবজেক্টের ভয়েস দুটো করা যায়। হ্যাঁ, এখানে দেখেন, ও এই জিনিসটা একটু আলাদা। এই দুটোতে কি ছিল? এই দুটোতে আপনাদের হোয়াট এবং হোম এটা অবজেক্ট ছিল, কিন্তু এখানে দেখেন এই WH ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট। হ্যাঁ, আমি বলেছি না যে WH যেটি কোশ্চেন, WH কোশ্চেন যখন আমরা ভয়েস করব তখন তিন ধরনের হবে। একটা শুরু হবে অ্যাডভার্ব দিয়ে, একটা শুরু হবে প্রোনাউন দিয়ে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে, যেটা হবে অবজেক্ট। আবার ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? এই যে অবজেক্ট হলো তখন আমি দুটা করলাম। এখন দেখেন হু গেভ ইউ, এখানে হুটা কিন্তু সাবজেক্ট। এখন আপনারা মনে করেন এইখানে আলী আছে, হু নাই, আলী আছে, আলী গেভ ইউ দিস পেন। আচ্ছা, তাহলে তো এইটা অ্যাসার্টিভ হয়ে যায়, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে না। তখন আমরা কি করব? অবজেক্ট যদি ইউ ধরি, দুটো অবজেক্ট আছে, আগে ইউ দিয়ে করি, তাহলে এই যে ইউটা লিখলাম, ইউ এটা কি? ওয়্যার, গিভেন। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট এটা, এই জন্য ওয়্যার আসলো, ওয়াজ ওয়্যার আসবে। হ্যাঁ, ইউ এর পরে ওয়্যার হয়। ইউ ওয়্যার গিভেন দিস পেন বাই আলী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নোট দেওয়া হবে। পিডিএফ, এটা পিডিএফ আপনাদের কাছে চলে যাবে, অবশ্যই পিডিএফ দেওয়া হয়েছে। তাহলে হু গেভ ইউ দিস পেন। আচ্ছা, আমরা অবজেক্ট দুটো আছে, একটা নিয়ে কাজ করেছি, একটা রেখে দিয়েছি। তাহলে এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হু বাদ দেন, হু মনে করেন নাই, এখানে আলী আছে, তখন আমরা ভয়েসটা কি করব? মনে করেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আলী গেভ ইউ দিস পেন। তাহলে ইউ ওয়্যার, ইউ দিয়ে যদি করি, ইউ ওয়্যার, ওয়্যার কেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ ওয়্যার গিভেন দ্য পেন, যে অবজেক্টটা আমরা সাবজেক্ট করলাম না সেটা ভার্বের পরে থেকে যাবে, তারপর বাই আলী। যদি এইটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তাহলে বলেন তো এই জিনিসটা ওয়্যার ইউ হবে না? তাহলে এইখানে আলী থাকুক আর হু থাকুক, এইটুকুর ভয়েস এইটুকু কিনা বলেন, ওয়্যার ইউ গিভেন দ্য পেন। হ্যাঁ, দিস পেন, দিস আছে, দিসই লিখতে হবে, দিস পেন। আচ্ছা, এখন দেখেন আলী যদি হয় তাহলে বাই আলী লাস্টে হবে, কিন্তু যদি হু হয় তাহলে বাই হোম ফার্স্টে হবে। হ্যাঁ, এখন দেখেন এই সেন্টেন্সটার ভয়েস হবে হু গেভ ইউ দিস পেন বাই হোম ওয়্যার ইউ গিভেন দিস পেন। ওকে, আরেকটা ভয়েসও করা যাবে দিস পেন দিয়ে, আমি ডাবল অবজেক্টের ভয়েস অবশ্যই করাবো আপনাদের। এইবারে এটাতে আসি, দেখেন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আপনি এই জায়গাটায় আলী মনে করেন, আলী হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাঁ, তাহলে আমরা হ্যাজ আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন আসবে। দ্য গ্লাস তো একটা সিঙ্গুলার জিনিস, তাহলে আমরা লিখবো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই আলী। কিন্তু যেহেতু এটা জিজ্ঞাসা, তাহলে আমরা অবশ্যই হ্যাজটা আগে নিব। তাহলে কি লিখবো? হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। আচ্ছা, এখন দেখেন যদি আলী থাকে তাহলে বাই আলী লাস্টে যাবে, কিন্তু যদি এটা হু থাকে তখন কি হবে? বাই হোমটা ফার্স্টে হবে, বাই হোম। তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন কোশ্চেন মার্ক। হ্যাঁ, আমি আবার সুন্দর করে বুঝাচ্ছি। এইখানে মনে করেন হু নাই, এটা আলী বা করিম, করিম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে আপনারা অবশ্যই করবেন দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। তার জিজ্ঞাসা কি? হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এই যে এইটুকু। হ্যাঁ, এখন আলী থাকলে বাই আলী লাস্টে না লিখে, যেহেতু এটা হু আছে, বাই হোম ফার্স্টে লিখবেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখেন হু উইল ডু দ্য ওয়ার্ক। এটা এই হুটা সাবজেক্ট, এটাকে আপনি আলী মনে করেন, উইল থাকলে উইল বি হয়ে যায় না? তাহলে দা ওয়ার্ক উইল বি ডান। যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা লিখব উইল দা ওয়ার্ক বি ডান, উইল থাকলে উইল বি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে উইল থাকলে উইল বি হয়ে যাবে, অবজেক্টটা কি, দ্য ওয়ার্ক। তাহলে উইল দ্য ওয়ার্ক বি ডান বাই আলী না লিখে আমরা লিখব বাই হোম। হ্যাঁ, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, অবশ্যই একটা কোশ্চেন মার্ক হবে। হু ক্যান ডু দিস, আমরা জানি সবাই যে ক্যান থাকলে ক্যান বি হয়ে যায়। এখন আলী ক্যান ডু দিস যদি থাকে তাহলে কি লিখবেন, দিস ক্যান বি ডান বাই আলী। হ্যাঁ, তাহলে তার জিজ্ঞাসা কি লিখবেন, ক্যানটা আগে আসবে না, তাহলে ক্যান দিস বি ডান বাই আলী আমরা লাস্টে লিখতাম, কিন্তু বাই হোমটা ফার্স্টে লিখবো। হ্যাঁ, বাই হোম ক্যান দিস বি ডান, হু ক্যান ডু দিস, বাই হোম ক্যান দিস বি ডান। আপনাদের মনে রাখতে হবে ক্যান থাকলে ক্যান বি হবে, অবজেক্ট কি দিস, তাহলে যেহেতু এটা জিজ্ঞাসা প্রশ্নবোধক, ক্যান দিস বি ডু থেকে ডান, এই যে এইটুকু আপনারা ভালো করে দেখেন। এখন যদি আলী থাকে তাহলে লাস্টে বাই আলী লিখবো, কিন্তু যদি হু থাকে তাহলে বাই হোম ফার্স্টে হবে, বাই হোম ক্যান দিস বি ডান। ক্লিয়ার? ইন্ট্রোগেটিভ আমাদের ক্লিয়ার, ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমি পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ, নিগেটিভ। নিগেটিভে আপনাদের ভয়ের কিচ্ছু নেই, নিগেটিভে স্বাভাবিক ভয়েস করবেন, শুধু সাবজেক্টটা যদি নেগেটিভ হয় তখন আমরা একটু আলাদা করব। হ্যাঁ, কেন আলাদা করব, সাবজেক্টের পরে, সাবজেক্টটা তো বায়ের পরে চলে যাবে, তো বায়ের পরে কখনো আমরা নেগেটিভ লিখতে পারবো না। দেখেন, এই যে দেখেন এইটা, এইটার অবজেক্ট হলো নাথিং, এখানে কোনো অসুবিধা নাই, অবজেক্ট আমরা সুন্দর আনতে পারবো। নাথিং, নাথিং ক্যান থাকলে ক্যান বি হয় ডান, ডু থেকে ডান। হ্যাঁ, তাহলে নাথিং ক্যান বি ডান বাই মি। ওকে, আই ক্যান ডু নাথিং, নাথিং ক্যান বি ডান বাই মি। সহজ এটা। এই যে দেখেন আই নেভার ইট বানানা, তাহলে কি হবে, বানানা আগে আনি আমরা, বানানা, এটা আই নেভার ইট বানানা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এমই যার আসবে। বানানা ইজ নেভার, নেভার নেভারই থাকবে, ইটেন বাই মি। আমরা যখন ছোট ছিলাম তখন এটা এইভাবে শিখেছিলাম যে নেভারকে এভার করে ইজের পরে নট দিবে, যে বানানা ইজ নট এভার ইটেন বাই মি। এখন এটা করা হয় না, নেভারকে নেভারই রাখে। আচ্ছা, এখন দেখেন সাবজেক্ট যখন নেগেটিভ হবে তখন আমাদের এই ভয়েসটা যদি আমরা নর্মাল আগের মতো করতে চাই তখন কি করব, দিস ক্যান আছে, তাহলে ক্যান বি টট, টিস থেকে টট, টট, দিস ক্যান বি টট বাই, আমরা লিখব নো ট্রেনিং। হ্যাঁ, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা কি, ভুলটা হলো বায়ের পরে কখনো আমরা নেগেটিভ বসাতে পারবো না, তাহলে নো ট্রেনিং কে আমরা এনি ট্রেনিং করে নিব, আর এইখানে একটা ক্যানট বসিয়ে দেব। ওকে, তাহলে দিস ক্যানট বি টট বাই এনি ট্রেনিং, নো ট্রেনিং ক্যান টিচ দিস, তাহলে দিস ক্যানট বি টট, ক্যানট কেন হলো, যে নো ট্রেনিং কে এনি ট্রেনিং করব এই জন্য। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে যখন ভয়েস করব তখন অবশ্যই আমরা চিন্তা করব সাবজেক্টটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা আগে একটা নট বসিয়ে নিয়ে সাবজেক্টটা যখন বায়ের পরে বসাবো তখন ওইটাকে আমরা অ্যাফার্মেটিভ করে নিব, নান থাকলে বা নো বডি থাকলে এনিবডি, এনিওয়ান এগুলি করে নিব। ওকে, এরপরে আমি আসি মাল্টি ওয়ার্ড। মাল্টি ওয়ার্ড ভার্ব, মাল্টি ওয়ার্ড ভার্ব কিচ্ছু না, আসলে মাল্টি ওয়ার্ড ভার্ব হলো প্রিপোজিশনাল ভার্ব, ওই যে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব, এগুলি আমাদের দরকার নেই। আমরা বুঝে নিব যে প্রিপোজিশনের পরে
যখন সরি ভার্বের পরে যদি প্রিপোজিশন নিয়ে একটা ভার্ব হয় এটাকে আমরা মাল্টি ওয়ার্ড ভার্ব বলি। এটা ভয়েস করার ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়বো না, এটুকুকেই আমরা ভার্ব মনে করব। হ্যাঁ, মাই আঙ্কেল লুকস আফটার মি, তাহলে অবজেক্ট কি মি, মি থেকে আই করলাম, লুকস আফটার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এমই যার আসবে, আই এর পরে এম বসবে, আই এম লুকড পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আফটারটা এখানেই বসিয়ে দিবেন। ওকে, তাহলে এইটাকে আমি ভার্ব মনে করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা অবজেক্ট আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল। ওকে, তাহলে মাই আঙ্কেল লুকস আফটার মি, ভয়েস কি হলো আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল। ওকে, উই ইনসিস্ট ওয়ান, এই যে এইটা ভার্ব। পাংচুয়ালিটি, হ্যাঁ এটা অবজেক্ট, উই হলো সাবজেক্ট, ইন দা অফিস অ্যাডভার্ব, তাহলে ইন দা অফিস আমরা কোনো চেঞ্জ করব না, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি, এটা কোন টেন্স, উই ইনসিস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসবে, পাংচুয়ালিটির পর ইজ বসে। হ্যাঁ, তাহলে পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড বা টেড, টেড বলি আমরা, শুদ্ধ উচ্চারণ হলো টিড, ওয়ান্টেড। পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড ওয়ানটা এখানেই বসিয়ে দিব, বাই insisted on in the office by us. ওকে, তাহলে কি হলো উই ইনসিস্ট ওয়ান, এইটা হলো ভার্ব। হ্যাঁ, তাহলে পাংচুয়ালিটি ইজ, কেন ইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ এম ইজ আর আসবে, পাংচুয়ালিটির পরে ইজ বসে, পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড ওয়ান ইন দা অফিস, অ্যাডভার্বটা বসিয়ে নিচ্ছি বাই উই থেকে আস। ওকে, all of his friends laughed at me, তাহলে সাবজেক্ট হলো এইটা, ভার্ব হলো এইটা, মি হলো অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ ওয়্যার আসবে, আই এর পরে ওয়াজ বসে, আই ওয়াজ laughed at, হ্যাঁ বাই, আমরা সাবজেক্টটা এখন লিখে দিব all by all of his friends। আচ্ছা, all of his friends laughed at me, মানে তার সব ফ্রেন্ড গুলা আমাকে উপহাস করেছিল, লাভ এট মানে উপহাস করা, তাহলে অবজেক্টটা কি মি, তাহলে আই ওয়াজ লাভড এট, দিস ইজ দ্য ভার্ব, লাভড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস, এই যে সাবজেক্টের অংশটুকু বাইয়ের পরে চলে গেল। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এগুলিকে বলে মাল্টি ওয়ার্ড ভার্ব। আসলে বাংলাদেশের গ্রামারে মাল্টি ওয়ার্ড কথাটা এখনো লেখা হয়নি, কিন্তু আসতেছে, আস্তে আস্তে গ্রামার সমৃদ্ধ হচ্ছে। মাল্টি ওয়ার্ড ভার্ব আসলে তিন প্রকার, প্রিপোজিশনাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব, এগুলি আস্তে আস্তে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো ডাবল অবজেক্ট। হ্যাঁ, এটাই আমার আজকে ডাবল অবজেক্ট আর এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটাই শেষ পড়া। সময় আছে তো ভাই? জি, আচ্ছা দেখেন, এখানে হি টিচেস আস ইংলিশ, হ্যাঁ এখানে অবজেক্ট হলো দুটো। আচ্ছা, একটা আস, একটা ইংলিশ। ওকে, আমরা যে কোনো একটা নিয়ে ভয়েস করতে পারি। তাহলে আমরা আগে এটা যখন দুটো অবজেক্ট থাকে তখন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট বলে, যেটা কে দিয়া প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট, আর কি দিয়া প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংলিশ পড়ান। কি পড়ান? ইংলিশ, এটা ডাইরেক্ট অবজেক্ট।
তো ডাইরেক্ট অবজেক্ট দিয়া যদি আমরা লিখি ইংলিশ ইজ টট, দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর এমি যার আসলো, ইংলিশ অবজেক্ট নিয়েছি। আচ্ছা টট, আচ্ছা টু আস, যখন এটা লিখবেন, যখন ডাইরেক্ট অবজেক্ট নিয়ে করবেন, তখন ইনডাইরেক্ট অবজেক্টটা যখন এখানে লিখবেন তখন এখানে টু কথাটা বসাবেন, টু আস বাই হিম। হ্যাঁ, কিন্তু যখন আমরা আস নিয়ে করব, আজকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হয়ে যাবে, উই হয়ে যাবে, উই আর থট। হ্যাঁ, তখন আমরা এইটাকে রেখে দিব এইখানে, যেটা নিব না সেটা ভার্বের পরে থেকে যাবে। হ্যাঁ, উই আর টট ইংলিশ বাই হিম। ওকে, আচ্ছা তাহলে আমরা কি আরেকটা এর ভয়েস আছে, যদিও বাংলাদেশে এটা বেশি বলে না, এই টু ছাড়া আরেকটা ভয়েস বলা যায় যে ইংলিশ ইজ টট আস বাই হিম, কিন্তু বাংলাদেশি বইয়ে এরকম আমি দেখি না, বিদেশি বইয়ে দেখেছি, এজন্য আমি এটা করতে চাই না। আপনারা এই দুটোই করবেন। হ্যাঁ, যখন আপনারা এইটা নিবেন, ইনডাইরেক্ট অবজেক্ট নিবেন, তখন এইটা আজ থেকে উই আর টট ইংলিশ বাই হিম, কিন্তু যখন ডাইরেক্ট অবজেক্ট নিবেন তখন ইংলিশ ইজ টট টু আস, এই টু কথাটা বেশি আসবে। এখন দেখেন এইটা হলো ইনডাইরেক্ট, এইটা হলো ডাইরেক্ট। দে গেভ, তারা দিয়েছিল, ইট ইহাকে, ফুড অ্যান্ড ওয়াটার, খাদ্য এবং পানি। আচ্ছা, কি দিয়েছিল, খাদ্য এবং পানি, এটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট নিয়ে আমরা যদি ভয়েসটা লিখি ফুড অ্যান্ড ওয়াটার, ওয়াটার, এটা কোন টেন্স, গেভ পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ফুড অ্যান্ড ওয়াটার এটা প্লুরাল জিনিস, তাহলে আমরা ওয়্যার ইউজ করি, ফুড অ্যান্ড ওয়াটার ওয়্যার, গেভ থেকে হয়ে যাবে গিভেন। হ্যাঁ, টু ইট বাই দেম। দেখেন আমরা ফুড অ্যান্ড ওয়াটার নিলাম, তো ফুড অ্যান্ড ওয়াটার প্লুরাল, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি করলাম, ওয়াজ ওয়্যার আনলাম। আচ্ছা, ফুড অ্যান্ড ওয়াটার ওয়্যার গিভেন টু ইট, এই টু কথাটা বেশি লিখলাম। কিন্তু যদি ইট দিয়া করি তাহলে কি লিখবো, ইট ওয়াজ গিভেন ফুড অ্যান্ড ওয়াটার, এবারে লিখে নিব, এটা নেইনি, ফুড অ্যান্ড ওয়াটার বাই দেম। ওকে, তাহলে ডাবল অবজেক্ট দিয়ে কিভাবে ভয়েস করতে হয় আমরা শিখে গেছি। এখন আর একটু আছে, ইনশাল্লাহ 2 মিনিটে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, এখানে দেখেন উইথ অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে আমাদের দেখতে হবে যে দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, কিন্তু দেখেন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এই যে দে সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, এইটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে দুটো অবজেক্ট হলো, এখানেও তো দুটো অবজেক্টের মতো লাগতেছে। হ্যাঁ, বলতেই পারেন, কিন্তু দেখেন এই দুটো জিনিস কিন্তু দুই রকম। একটা হলো ইট মানে ইহাকে, মানে হয়তো যে কোনো একটা প্রাণীকে, দে গেভ ইট ফুড অ্যান্ড ওয়াটার। আচ্ছা, কিন্তু এখানে দেখেন এইটা আর এইটা একই জিনিস। হ্যাঁ, দে ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল, হিম তাকে, ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন নির্বাচিত করেছিল, তাহলে যেই হিম সেই ক্যাপ্টেন না? যখন এই দুটো একই জিনিস হবে তখন বুঝে নিতে হবে আমাদের এইটা অবজেক্ট, এইটা তার কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট নিয়ে কখনো ভয়েস হয় না, এই জন্য এটার একটা ভয়েস হবে। এখানে অবজেক্ট হলো হিম, থেকে আমরা হি লিখবো, যেহেতু ইলেক্টেড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার আসবে, হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ। এই যে V3 বসালাম, সরি, হ্যাঁ, হি ওয়াজ ইলেক্টেড, এই যে আমরা যেটা কি বলবো কমপ্লিমেন্ট যেটা, সেটা বসিয়ে দিলাম, এটা কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। ওকে, আচ্ছা, মাই ফাদার নেমড মাই সন ইউসুফ। হ্যাঁ, মাই ফাদার সাবজেক্ট, নেমড পাস্ট ইনডিফিনিট,
মাই সন অবজেক্ট, ইউসুফ এটা যেই মাই সন সেই ইউসুফ, এটা অবশ্যই আলাদা অবজেক্ট না, এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা ভয়েস করব অবজেক্ট নিয়ে মাই সন। আচ্ছা, মাই সন পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ ওয়্যার আসবে, সন প্লুরাল না সিঙ্গুলার, তাহলে মাই সন ওয়াজ নেমড ইউসুফ। ইউসুফ বাই মাই ফাদার। ওকে, তাহলে দেখেন এখানে এখানে আপনাদের বুঝতে হবে যে এইখানে এটা দুটো অবজেক্ট, কিন্তু এখানে আপনাদের বুঝতে পারতে হবে যে এটা অবজেক্ট নয়। এই দুটো একই জিনিস যখন হবে তখন এটা কমপ্লিমেন্ট হবে। তখন যেহেতু একটা অবজেক্ট তাহলে একটা ভয়েস হবে। এখানে ভয়েসটা কি, মাই ফাদার নেমড মাই সন, তাহলে মাই সন ওয়াজ নেমড, হ্যাঁ, ইউসুফটা বসে যাবে বাই মাই ফাদার। ওকে, ইনশাল্লাহ আপনারা বুঝেছেন। যারা বুঝেন নাই আবার ক্লাস হবে, রিপিট করবেন, ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হতে পারবেন। আমি আমার নম্বর দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি রবিবার ভয়েসের বাকি অংশ নিব, সেদিন সম্ভবত 10 তারিখ। আপনারা সবাই জয়েন করবেন, সবান্ধব জয়েন করবেন, এবং আমি বাকি যে ভয়েসটা রয়ে গেল, যেটুকু রয়ে গেল সেটুকু পড়িয়ে সেই দিন কিন্তু একেবারে ডাইরেক্ট প্রশ্ন নিয়ে আসব, কিছু একেবারে যেভাবে এসেছিল আপনারা উত্তর করতে পারেন কিনা দেখবেন। হ্যাঁ, আমি যদি আপনারা না পারেন অবশ্যই আমি আপনাদের বুঝিয়ে দেব। ডাইরেক্ট প্রাইমারি নিয়োগে এবং শিক্ষক রেজিস্ট্রেশনে, শিক্ষক নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছিল আমি নিয়ে আসবো, এরকম 10টা প্রশ্ন আপনাদের সলভ করে দেব। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি ভালো থাকি এবং আপনাদের উপকারে আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।